আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জুম্মা মোবারক। আজকে রমজান মাসের পহেলা জুম্মা গেল। তো সবাইকে ধন্যবাদ জানাইয়া আমার কিছু কথা শুরু করতেছি। আসলে যে কথাগুলো বলবো, কথাগুলো শুনতে আপনাদের কাছে খুবই তিতা লাগবে, কিন্তু কথাগুলো খুবই বাস্তব। দেখেন, ৫ই আগস্টের আগে যদি ধরি, ২০২৪-এ ৫ই আগস্টের আগে, তখন আমাদের এই কোটালীপাড়া বা অনেক জায়গায় সংবাদ প্রকাশিত হইতো না। অনেক কিছু ঘটতো, কিন্তু সাংবাদিকরা সেটা প্রকাশ করতো না। তারা একটা দলের লেজুর ভিত্তি করতো কিছু কিছু সাংবাদিক, বা অনেক আছে ওই ভাগবটারের সাথে মিলেমিশে তাদের লাইফ লিড করতো আর কি। আর সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম। সাধারণ মানুষ ভয়ে অনেকে কথা বলতো না। যারা দুই চারটে কথা বলতো, তারা তারা আক্রমণ, হামলা এগুলোর শিকার হইতো। আমার নিজের কথা যদি ধরি, আমি 2013 সালে হেফাজতের পক্ষে কথা বলার কারণে বিশাল একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম, এটা আপনারা জানেন। এরপরে আমি কিন্তু এই যে 2012 সাল থেকে শুরু করছি, আজকে 2026, এখন পর্যন্ত আমার মনে হয় কেউ বলতে পারবে না যে আমি একদিন ভয় পেয়ে একটা কথা বলছি। ঠিক আছে, কী হয়েছে ভাই, বাইচে তো আছি। ঠিক আছে, অনেক হয়তো ব্যাংক ব্যালেন্স নাই, জমি নাই, এটা সেটা অনেক কিছু নাই, কিন্তু খাইয়া পইরা তো মোটামুটি বাইচে আছি। ঠিক আছে, তো চলতেছি তো, আল্লাহ তো বাঁচাই রাখছে। হ্যাঁ, আপনাকে যদি কেউ, আল্লাহ যদি না মারে, আপনাকে কেউ মারতে পারবে না। আপনি যদি ভয় পান যে আমার অনেক বন্ধু দেখছি যারা চাকরির প্রত্যাশী, একটা লাইক দেয় নাই 10 বছরের ভিতরে, একটা সরকারের বিরুদ্ধে একটা পোস্টে একটা লাইক দেয় নাই। ঠিক আছে, তার চাকরি কোথায়, সে সোনার হরিণ কোথায় হয়েছে, হয় নাই। ঠিক আছে, আর অনেকে হয়েছে যে সে তার মতো করে লাইফ লিড করছে, সে ভালো একটা চাকরি পেয়ে গেছে। তো এটা হচ্ছে, আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হন, ঠিক আছে, অন্য কারোর উপর ভাবেন যে এ আমাকে বাঁচাবে বা এ আমাকে ভালো রাখবে, সেটা আসলে ভুল। ঠিক আছে, এটা যদি ভুল না হইতো, আমি শৈলের মতো বেঁচে থাকতাম না। সত্যি কথা বলি, গোপালগঞ্জের ভিতরে কোটালীপাড়ায় বসে আমি যেভাবে এই বা গত 12-14টা বছর ধরে কথা বলি, ঠিক আছে, আমার অনেক হামলার, অনেক হুমকি, অনেক কিছু গেছে আমার উপর। আমি তো মানে টলি নেই, যেমন তেমন। ঠিক আছে, যেমন ছিলাম তেমনই তো, আল্লাহ তো বাঁচাই রাখছে, তাই না? তো এইভাবে আল্লাহ বাঁচাই রাখে মানুষকে, সবাই যে মরে তা না। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে, দেখেন 5ই আগস্টের পরে চিত্র, আমার নিজের কথা বলি একটু, আমার কয়েকটা হুমকি আমি খাইছি। ঠিক আছে, সেটা কল রেকর্ড প্রকাশ করি নেই, কিছু কারণে কল রেকর্ড প্রকাশ করি নেই। আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলো বলার কারণে আমাকে, যাদের সাথে কাজ করি, তারা পর্যন্ত আমাকে মানা করছে, তুমি দলের নাম নিবা না, বা এটা তুমি পোস্ট কেন করলা। ঠিক আছে, আমি, তারা সরকার ক্ষমতায় আসার আগে তাদের বিপক্ষে একটা সত্য নিউজ, যেটা আমি করতে পারতেছি না, ঠিক আছে, করার কারণে হামলার সম্মুখীন হচ্ছি, হুমকির সম্মুখীন হচ্ছি, আমাকে ফ্যামিলি হ্যারাসমেন্ট হচ্ছে। আপনার কি মনে হয় 5ই আগস্টের এই যে 5ই আগস্ট, সরি, এই যে নির্বাচনটা হইলো, এই নির্বাচনের পরে কেউ আর কোনো কিছু প্রকাশ করতে পারবে? অলরেডি দেখেন চাটাচাটি শুরু হয়ে গেছে সবখানে। আপনার সাংবাদিক দেখেন, সাধারণ মানুষ দেখেন, সবাই নেতার ছবি দিয়ে তাদের ফেসবুক সব কিছু সয়লাভ হয়ে গেছে। ঠিক আছে, সাংবাদিক খালেদ মহিউদ্দিন, সে মানে তারেক রহমানকে প্রশ্ন করে না একটা দলকে তিরস্কার করে, বোঝা বড় দায়। কালকে একটা দেখলাম, একটা টক শোতে একজন উপস্থাপিকা, সে আমাদের ধর্ম, আল্লাহ তাআলাকে নিয়ে বলতেছে, আপনারা কি আল্লাহর করবেন, মানে ইনসাল্ট করে কথা বলতেছে, হাসির অসত্যভাবে আল্লাহকে নিয়ে। ঠিক আছে, এখন বিষয়টা এমন হয়ে গেছে, যখন ইসলামিক সম্ভাবনা দলগুলা, জামাত ইসলাম, এরা এক কাতারে চলে গেছে, বাকি অপোনেন্ট দলগুলো এক কাতারে চলে গেছে, তখন বিষয়টা এমন হয়ে যাচ্ছে দিনে দিনে যে ইসলাম ভার্সেস মানে অন্য একটা কিছু। ঠিক আছে, এরকম মানে দাঁড় করাচ্ছে। আপনার যদি শরিয়া আইন বা অনেক বিষয়ে কথা বলা হচ্ছে, তারা আপনার ধর্মটাকে তারা ব্যাখ্যা করতেছে যে আমাদের ধর্মে এটা নাই। ঠিক আছে, সেটা মানুষ অ্যাকসেপ্ট করতেছে না। আপনার আপনি ধরেন, যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ঠিক আছে, আপনি জামাত ইসলাম বা চরমনাই বা খেলাফতে মজলিস, এদেরকে যদি প্রশ্ন করেন যে ভাই আপনাদের এটা ভুল হচ্ছে, আপনি তাদেরকে ওইভাবে প্রশ্ন করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা সাহাবীদের আমলে বা তাবেঈনরা এই কাজটা করে নাই, আপনারা এই কাজটা করতেছেন কেন, এই প্রশ্ন। এভাবে কিন্তু কেউ প্রশ্ন করে না, কেউ, কোনো মানুষ প্রশ্ন করে না এভাবে, আমি দেখি নাই তাদের প্রশ্ন করতে। আমরা এই শরিয়া আইন চালু করলে নারীদেরকে বের করতে দিবেন কিনা, নারীদের এই প্রশ্ন করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা কেমন ছিল, কেমন চলাফেরা করতো, আর আপনাদের এটা কীরকম হবে, এরকম কিন্তু করে না। ঠিক আছে, আর একটা জিনিস দেখেন,
অলরেডি চাটাচাটি সব জায়গায় শুরু হয়ে গেছে, চাটাচাটি চলতেছে, ঠিক আছে। মিডিয়া চলতে পুরোপুরি কিনে নিচ্ছে একটা দল, বড় একটা দল যারা ক্ষমতায় গেছে, পুরো মিডিয়া তাদের কভারেজে নির্বাচনের দিনকেই তারা যে চেহারা দেখাইছে মানুষকে, সেই চেহারা আসলে বাংলাদেশের মানুষ এখন সঠিক নিউজ কতটুকু পাবে এটা বলা খুব মুশকিল। আপনারা পূর্বে যতটুকু পাইতেন, এই যে জুলাই সনদকে অস্বীকার করা হইলো, জুলাই সনদের যেটা কি বলে আপনার শপথ, জুলাই সনদের শপথ, সেটা পাঠ করলো না বড় দলটা, ক্ষমতাসীন দলটা, ঠিক আছে। এক অর্থে যে চাঁদাবাজি একটা সমঝোতার বিষয় নিয়ে আসতেছে, চাঁদাবাজি জিনিসটাকে সমঝোতার একটা জায়গায় নিয়ে আসতেছে। আমি সেসব কথা বলতেছি, আমি কখন গায়ে হয়ে যাই ভাই ঠিক নেই, ঠিক আছে। কিন্তু আমার আসলে হারানোর কিছু নাই তো, তাই আমি কথা বলি। যদি হারানোর কিছু থাকতো তাহলে তো আমি একটু ভয়টা পাইতাম, ঠিক আছে, সত্যি কথা, ঠিক আছে। তো যাই হোক, আপনার আপনার যে জুলাই আগস্টের জন্য বর্তমান সরকার আপনার নির্বাচন হইলো, সরকারে গেল, তারা ক্ষমতায় গেল, ক্ষমতার স্বাদ ভোগ করলো, সেই জুলাইকে তারা অস্বীকার করতেছে। আবার তারা একবার বলছে তাদের নেতা নাকি জুলাই আন্দোলনের সবচেয়ে বড় লিডারশিপ ছিল, তাদের অত লোক মারা গেছে। ভাই এক মানে কয় মুখে কয় কথা, ঠিক আছে। আপনি দেখেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, আওয়ামী লীগের শত্রু কিন্তু বিএনপি না, কখনোই আওয়ামী লীগের শত্রু বিএনপি না। একটা সত্যি কথা বলি, আমি যখন হসপিটালে দরিদ্র পরে যখন আমি জেলে গেছিলাম, তখন আমি বিএনপি পরিচয় দিলে কোনো আওয়ামী লীগের লোকজন কেউ আমাকে কিছু বলেন। আমি তো বিএনপি সাধারণ সম্পাদক ছিলাম একটা ওয়ার্ডের, যুবদলের। তো বিএনপি পরিচয় দিলে না আমাকে কেউ কিচ্ছু বলতো না, আওয়ামী লীগের লোকজন আমাকে কোলে তুলে আদর করতো। মানে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, মানে দুই দল সেম, ঠিক আছে। দুই দলের ভিতর খুব ভালো সম্পর্ক, খুব ভাতৃত্ব। কিন্তু যখন দেখলো যে এই সোহেল তো সারাদিন খালি বই পড়ে, মুরব্বীদের সাথে মিশে, বিড়ি সিগারেট খায় না, ঠিক আছে, বাজে ছেলেদের মতো চলাফেরা করে না, তখন সন্দেহ করলো এ জামাত ইসলাম করে। আমাকে কয়েকজন জেএমবিও নাম দিল। তারপর থেকে আমার উপর একটু মানে অন্যরকম দৃষ্টিভঙ্গি শুরু হইলো কয়েকজনের, ঠিক আছে। তো ওইটা আমি ওইভাবে ওভারটেক করে চলে আসছি পরে। কিন্তু ঘটনা হচ্ছে ভাই, এই যে ধরেন গোপালগঞ্জে আপনার মোকশেদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া কয়েকটা মামলা হয়েছে, প্রায় 15-20 হাজার লোক মামলার আসামি, বাড়িতে ভুক্তভোগী, গ্রামে থাকতে পারতেছে না, বাড়ি থাকতে পারতেছে না। একটা দলের উপর তো একটু ছিল আপনার, ওই যে দায়টা ছিল, মানুষ বলতো যে ওরাই কাজটা করছে, ওরাই মামলা, সেই দলে আবার জয়ী হয়ে গেল। সামথিং মিরাক্কেল মনে হয় না আপনাদের কাছে? সারা বাংলাদেশে যে দলটার একটা সুনামকে বলতে পারতেছে না মানুষ, যদি জিজ্ঞেস করে যে ভাই আপনার দলে দুটো গুণ বলেন, বলতে পারতেছে না, সে কোনো অ্যান্সার দিতে পারতেছে না। অথচ সেই দলটা 200-র উপর সিট নিয়ে আপনার নির্বাচনে জয়ী হয়ে গেল। মিরাক্কেল মনে হয় না? কীভাবে কি ঘটলো? আসলে মিরাক্কেল। ওই যে মানে ইন্ডিয়া, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার অনুমতি, কিছু বিষয় তো আছে। আর আরেকটা জিনিস বলি, আমাদের দেশের আপনার যারা সরকারি চাকরি করার স্বপ্ন দেখি আমরা, আসলে ছোটোবেলায় ভাবতাম কি জানেন, সরকারি চাকরি মানে একটা সুন্দর জীবন, একটা কি বলে সম্মানী জীবন, কিন্তু আসলে না, টোটালি রং, টোটালি রং। সরকারি চাকরি মানে হচ্ছে আমি দুর্নীতি করব, আমি অন্যায় করব, আমি অপরাধ করব, আমার যা মন চায় তাই করব, সেটা লাইসেন্স। সরকারি চাকরি মানে একটা বাজে জীবন, একটা নষ্ট একটা জীবনের লাইসেন্স হচ্ছে সরকারি চাকরি। নষ্ট একটা জীবনের লাইসেন্স। একটা সরকারি চাকরি যে করে আপনার, তার প্রথম টেন্ডেন্সি কী থাকে বর্তমান প্রেক্ষাপটে, সে দুর্নীতি করবে, ঘুষ খাবে, ঠিক আছে, সে যা মন চায় তাই করবে। তার বিরুদ্ধে আদালতে কোনো মামলা হইলেও একটা সাধারণ পাবলিক যতটুকু ফেস করে তার ততটুকু ফেস করে, তার যদি আদালতে হয় আপনার হচ্ছে আদালতে তার যদি আপনার রায় হয় তার বিরুদ্ধে, সে যদি আসামি প্রমাণিত হয়, তারপর হচ্ছে সে অ্যারেস্ট হয়। আর একজন সাধারণ ব্যক্তি বিরুদ্ধে মামলা হলে ধৈর্যই পুলিশ তাকে অ্যারেস্ট করে। সরকারি চাকরি যারা এই করে এরাই কিন্তু এই নির্বাচনটাকে মেকানিজমগুলো করছে, ঠিক আছে। তারা কখনোই চায় না একজন সরকারি চাকরিজীবী, মানে আপনি ভাই হাজার একটা গ্রামে যদি 100-র ভিতরে 99 জন চোর থাকে, 2 জন ভালো থাকে, আপনি তাকে ভালো গ্রাম বলবেন না চোরের গ্রাম বলবেন বলেন? তো আমি সেই অনুপাতে কিন্তু সরকারি চাকরিজীবীদের এইভাবে বলতেছি, ঠিক আছে। নেভার মাইন্ড এভরিওয়ান না, কিন্তু ওই 2-1 জন ভালো দিয়ে আসলে হিসাবটা হয় না। আপনি এই যে এই নির্বাচনটা গেল, এই নির্বাচনে যে মেকানিজমটা হয়েছে, এই মেকানিজমটা কারা করছে? সরকারি চাকরিজীবীরা। কেন করছে? কারণ তারা চায় না যে বাংলাদেশটা আপনার দুর্নীতিমুক্ত থাকুক, দুর্নীতির বাইরে এসে বাংলাদেশটা লিড করুক, এটা তারা চায় না। এটা যদি দেখেন যে আপনার জামাতের যে ইশতেহারগুলো ছিল,
ইশতেহারে প্রত্যেকটা সরকারি অফিসে সিসি ক্যামেরা থাকবে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে সব কিছু হবে। তারপরে হচ্ছে মানুষের কাছে অ্যাপ থাকবে, যে অ্যাপসের মাধ্যমে হচ্ছে সে অভিযোগ জানাইতে পারবে, ভিডিও ফুটেজ দিতে পারবে, সেটার অগ্রগতি সে চেক করতে পারবে। এই জিনিসগুলো যদি হইতো, সরকারি চাকরিজীবী যারা করে তারা কি ভাই ঘুষ দুর্নীতি এগুলো করতে পারতো? এদের আমি কোর্টের ভিতরে যেখানে বিচার হয় সেখানে পর্যন্ত তো ঘুষ চলে, কোর্টের ভিতরে তো ঘুষ চলে। পেশকার বলেন বা যারা বলেন, তো ওপেনে খায়, সবাই সামনেই খায়, আমি নিজে দিছি না, ঠিক আছে। তো এখন এটা আপনার এই লোকগুলা জীবনে চাবে না যে দেশটা পরিচ্ছন্ন থাকুক। সরকারি চাকরিজীবী যারা আছে এদের টেন্ডেন্সি, এদের মেন্টালিটি যদি কোনোদিন চেঞ্জ হয়, তখনই বাংলাদেশটা ভালো একটা জায়গায় যাইতে পারবে। অন্যথায় আপনি যত ভালো দল তৈরি করেন, যত ভালো সুষ্ঠু নির্বাচন দেন, এই বাংলাদেশে ভালো কোনো দল সরকার গঠন করতে পারবে না। কারণ তাদের প্রধান বাধা হচ্ছে সরকারি চাকরিজীবী, তাদের প্রধান বাধা, এবং এরা চাটবে। আপনি দেখেন নির্বাচন হওয়ার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত পুরা চাটির উপর চলতেছে। এবং সত্যি যেটা নিউজ, সেই নিউজগুলা খুব কম প্রকাশিত হইতো, খুব দু একটা প্রকাশিত হইতো। আমার মতো এই পাগল ছাগল যারা আছে আর কি আমার মতো, তারা দু একটা প্রকাশ করতো। এখন তো কি বলবো, যাদেরকে মানুষ সম্মান করে ভালো জানে তারাও প্রকাশ করতে সাহস পাবে না। মামলা হামলার ভয় তো সবাই আছে, সবারই পরিবার পরিজন আছে। আগামীর বাংলাদেশটা যে কেমন হবে সেটা আসলে খুব ভয় হচ্ছে ভাই, ঠিক আছে। নিজে বাঁচবো কিনা সেটা জানি না, কিন্তু দেশের অবস্থা খুব খারাপ হবে, 12টা বাজবে সেটা বুঝতেছি, ঠিক আছে। একটা জিনিস দেখেন, একটা দল, যে দলের যারা কর্মী, তারা মেন পেশাটাই হচ্ছে রাজনীতি, তাদের মেন পেশাটা রাজনীতি। তারা যখন মেইন পেশাটাকে রাজনীতি হিসাবে ধরতেছে, ভাই নিজের খাইয়ে বনের মোষ কয়দিন তাড়াবে? এটা তো পসিবল না, তাই না? একটা আদর্শের ভিতরে আপনার আসতে হবে, অথবা একটা লাভ লসের ভিতরে আসতে হবে। এখন আদর্শ ঠকে গেছে, লাভ লস জিতে গেছে, ঠিক আছে। এখন যখন লাভের প্রসঙ্গটা আসতেছে, তখন লাভের প্রসঙ্গটা তো তারা তো ওই চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, দুর্নীতি, মামলা বাণিজ্য, এগুলো করেই তো তাদের চলতে হবে। এই যে লোকগুলো এত পরিশ্রম করছে, দিনের পর দিন মানুষের বাড়ি গেছে, ভোট চাইছে, মানুষকে চা খাওয়াইছে, নিজের পকেটে টাকা খরচ করছে, এটা তো একটা ইনভেস্ট, তাই না? ইনভেস্টের লাভটা তো আসতে হবে তার, ঠিক আছে। আমরা পূর্বে দেখছি যে 5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে একটা ইউনিয়ন সভাপতি, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা আরও বলার ছিল আসলে, অনেক কথা বলতে গিয়েও বলা হয় না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।